একটি বাড়ির উৎসবের আনন্দ মুহূর্ত বিষাদে ভরে ওঠে যখন খোকার সোনার হারটি নিখোঁজ হয়। সন্দেহের তীর পড়ে এক নিরপরাধ মানুষের দিকে, যাকে নির্মমভাবে প্রহার করা হয়। কিন্তু গল্পের শেষে যখন সত্য উন্মোচিত হয়, তখন শ্রোতা শিউরে ওঠেন। শুনতে থাকুন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প চোর। ৩ মেয়ের পর আমার মামাতো ভাই টোকনদার প্রথম পুত্রলাভ ঘটেছে। তারই অন্নপ্রাশনে আমাকে যেতে হয়েছিল। উৎসবের পালা মিটে গেলেও দিন তিনেক থেকে যেতে হলো। আর বিশ্রী কাণ্ডটা ঘটল সেই সময়। মামা যে মোটা হাড়ছড়া দিয়ে খোকাকে আশীর্বাদ করেছিলেন, হঠাৎ সেটা অদৃশ্য হয়ে গেল। বিপর্যয় কাণ্ড শুরু হলো বাড়িতে। বৌদি বললেন, কাল সন্ধেবেলাতেও খোকার গলায় হারটা ছিল। রাত্রে যখন খোকাকে তিনি দুধ খাইয়ে ঘুম পাড়ান, তখন গলায় লাগছে দেখে খুলে রেখেছিলেন। কোথায় যে রেখেছিলেন এখন আর তা মনে করতে পারছেন না। হয়তো ড্রেসিং টেবিলের ওপরে, হয়তো তার টানার ভেতরে। কাজের ঝঞ্ঝাটে ভালো করে তার খেয়ালও ছিল না। কিন্তু কে নিয়েছে, কাকেই বা সন্দেহ করা? বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, অধিকাংশই বাইরে থেকে এসেছেন। কথাটা ছড়িয়ে পড়বা মাত্র তাদের কারো কারো মুখে ছায়া নামল। চাকর ২০ বছরের, পুরনো, ব্যাংকে টাকা জমা দেয়, তুলে আনে, তাকে সন্দেহ করার কথা কল্পনা করা যায় না। কাজকর্ম উপলক্ষে কিছু লোক মজুর খেগোছে বটে, কিন্তু পরশু থেকে তাদেরও ছুটি দেওয়া হয়েছে। তাহলে ভেতর থেকেই কেউ নিয়েছে। কাউকেই সন্দেহ করা যায় না, অথচ কাউকে সন্দেহ না করেও উপায় নেই। এমনি একটা বিষাক্ত আবহাওয়ায় থমথম করতে লাগলো বাড়িটা। যারা কয়েকদিন আত্মীয় বাড়িতে কাটিয়ে যাবার কথা ভাবছিলেন, এদের কারো জরুরি কাজের কথা মনে পড়ে গেল। কেউ বা হঠাৎ টের পেলেন তার ছুটি ফুরিয়ে গেছে। এসডিওর স্ত্রী ছোট মাসিমা স্পষ্টই বললেন, আমি বাপু কাল সকালের গাড়িতেই চলে যাব বহরমপুরে, আর যাবার আগে সকলের সামনে বাক্স বিছানা খুলে দেখিয়ে দিয়ে যাব। সমস্ত দিন কাটল একটা কুৎসিত অস্বস্তির ভেতর। বাচ্চারা চেঁচামেচি করতে গিয়ে চড় চাপড় খেল, বড়রে সারাদিন গুম হয়ে রইলেন। শেষ পর্যন্ত গুমোট কাটাবার জন্য সন্ধেবেলায় ৩-৪টি কিশোরী মেয়ে যখন হারমোনিয়াম নিয়ে গানের আসর বসিয়েছে, সেই সময় ধরা পড়ল চোরটা। ধরল আমার ৩ নম্বর মামাতো ভাই পোকন। বার তিনেক আইএসসি ফেল করে এখন সে শহরের ড্রামাটিক ক্লাব আর ফুটবল টিমের উৎসাহী সদস্য। মধ্যে মধ্যে স্বাধীন ব্যবসার কথা ভাবছে। স্পোর্টসম্যান, শৌখিন ছেলে। স্নানের সময় রোজ তার একখানা করে সাবান দরকার হয়। প্রথম থেকেই সেই বলেছিল, তোমরা যাই বলো বৌদি, এ বাইরের চোরের কীর্তি। খোলা জানলা দিয়ে আকশি বাড়িয়ে হার টেনে নিয়েছে। কিন্তু বাইরের জানলা তো আমি বন্ধ করে রাখি। না, গণ্ডগোলে ভুলে গিয়েছিলে। আমি বলছি, এ ছিচকে চোরের কাজ নয়। পোকনের কথা কেউ বিশ্বাস করেনি, কিন্তু প্রতিবাদ করা আরও বেশি বিপজ্জনক। তবু সকলের মন ঘুরে ফিরে সেই ৩-৪টে আত্মীয়ের কথাই ভেবেছে, যাদের মেয়েদের হাতে কাঁচ আর ব্রোঞ্জের চুড়ি, যাদের বাচ্চাদের জামা ফোড়ক কলকাতার ফুটপাত থেকে কেনা, যাদের কর্তারা টিনের কৌটো থেকে বিড়ি বের করে ধরায়। পোকন যেন এক মুহূর্তে একটা বন্ধ জেলখানার দরজা খুলে দিলে। ধরেছি বেটাকে। আজও সন্ধ্যের পর খিড়কির ওদিকে আস্তাকুনের আশপাশে ঘুরঘুর করছিল। বারে বারে ঘুঘু ধান খেয়ে পালাও। আজ কথাটা আর শেষ করল না। স্পোর্টসম্যানের হাতের ঘুষি পড়ল পেটে। লম্বা কালো লোকটা কক করে একটা আওয়াজ তুলেই দুভাজ হয়ে বসে পড়ল উঠোনে। মাসিমা বললেন, আহা আহা, ৩ ভুঁড়ির হার, তুমি সিম্প্যাথি করছো? পোকন একটা প্রকাণ্ড লাথি লাগালো লোকটার পিঠে। চেহারা দেখছ না? আসল জেলখানার আসামি। চেহারা দেখে যদি চোর সাব্যস্ত করতে হয়, তাহলে লোকটাকে ফাঁসির আসামি বলে মনে করতেও দোষ নেই। প্রায় 5.5 হাত লম্বা, ভূষো কালির মতো মরা কালো রং, মাথায় পাক ধরা ছাটা ছাটা চুল, বুকের পাঁজরা গোনা যায়। পরনে নেনটির মতো এক টুকরো কাপড় ছাড়া আর কোনো আবরণ নেই। দুটো সাদা চোখ যন্ত্রণায় কুঁচকে এসেছে, কদাকার মুখটা ফাঁক করে হাঁপাচ্ছে একটু একটু। কৌটো থেকে বিড়ি বের করেন এমন একজন আত্মীয় এগিয়ে এলেন। লোকটার ঘাড় ধরে ঝাঁকুনি দিলেন একটা। এই, কি নাম তোর? কালীচরণ। লোকটা হাউ হাউ করে কেঁদে উঠল। আমি কিছু করি নাই বাবু, আমারে ছাইড়ে দেন। তবে বাড়ির আনাচে কানাচে ঘুরছিলি কেন? অনেক কলাপাতা পইড়ে আছে, খাওনের কিছু পাই নাকি খুঁজতে আছিলাম। পাকিস্তান থেকে আসছি, আমার কেউ নেই। আমি চোর না বাবু, মিথ্যে আমারে। সারাদিনের অপমানের জ্বালাটা ফেটে পড়ল। আত্মীয়টা ঠাস করে চর বসালেন একটা। চুপ কর হারামজাদা, বিপাকে পড়লে সবাই অমন পাকিস্তান কপচায়। বল, হাড়ছড়া কোথায় রেখেছিস? আমি এতক্ষণ দর্শকের ভূমিকাতেই চুপ করে দাঁড়িয়েছিলাম।
কিন্তু মারথুরের ব্যাপারটা ক্রমশ অসহ্য হয়ে উঠতে লাগলো। বললুম, মেরে আর কি হবে, তার চাইতে বরং থানায় দিন। থানায়? পোকন তাচ্ছিল্য ভরে বললে, বেটা পাকা চোর, থানাতেও কি কবুল করবে নাকি? হার তো গেছেই সুকুমার দা, বরং যতটা পারা যায় হাতের সুখ করে নেওয়া যাক। হ্যাঁ, মারই হচ্ছে ওষুধ, আত্মীয়টি যোগান দিলেন। তারপরে মিনিট কয়েক ধরে যা চলল তা অবর্ণনীয়। কলকাতার রাস্তায় পকেটমার ধরা পড়বার পর যা ঘটে থাকে তাই চলতে লাগল লোকটার উপর। আর তার সঙ্গে পোকনের হুঙ্কার, এখনও বল, হার কোথায় বিক্রি করেছিস, নইলে খুন করে ফেলব। আমি বারান্দার একটা থাম ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলুম। মেয়েরা বাচ্চাদের টেনে নিয়ে ভেতরে চলে গেলেন। টোকনদা বলতে লাগলেন, থাক থাক, মরে যাবে। এই সময় সাইকেলের আওয়াজ পাওয়া গেল। মামা ডিসপেন্সারিতে গিয়েছিলেন, ফিরে এসেছেন। কি হয়েছে? সমস্বরে উত্তর এলো, চোরটা ধরা পড়েছে। ধরা পড়েছে? তাই নাকি? সাইকেল রেখে মামা এগিয়ে এলেন। এ কি, এমনিভাবে মেরেছিস? মুখ দিয়ে রক্ত পড়ছে যে। টোকনদা বললেন, তবু কবুল করছে না বাবা, পাকা চোর। নিশ্চয়ই পাকা চোর। মামা একবার গোঁফ জড়ায় হাট বুলিয়ে নিলেন। তা ধরা পড়ল কি করে? আবার সমম্বর উঠল, আর পোকনি বুক ঠুকে এগিয়ে এলো সামনে। আমি ধরেছি বাবা, সন্ধ্যের পর খিড়কির পেছনে ঘুরঘুর করছিল, আমি একেবারে ক্যাঁক করে। লোকটার রক্তমাখা মুখ থেকে আবার কান্না মেশানো জান্তব সুর বেরুল। আমি চোর না বাবু, প্যাটের জ্বালায় পাতা কুড়ানি। শ্যাট আপ! পোকন আরেকটা লাথি বসাতে যাচ্ছিল, মামা তাকে থামিয়ে দিলেন। খিদে পেয়েছে তো দরজায় এসে চাইলি না কেন? বাড়ির পেছনে ঘুরে বেড়াচ্ছিলে কি জন্যে? চাইলে খেদাইয়া দেয় বাবু, অনেক কলা পাতা পইরা আছে দেখলাম। দোহাই বাবু, আমি চোর না, কিছু জানি না, খামাখা আমারে মাইরা। মামা মোটা গলায় ধমক দিলেন, চোপ! হারটা নিয়ে কি করেছিস তাই বল। কিসের হার বাবু, আমি কিছু জানি না। পোকন আবার ঝাঁপিয়ে পড়তে চাচ্ছিল। মামা হাত বাড়িয়ে তাকে ঠেকালেন। তারপর বললেন, আচ্ছা, হারের কথা পরে হবে। তোর খিদে পেয়েছে? খাবি কিছু? খাইতে চায় না বাবু, আমাকে ছায়রা দেন। তা কি হয়? মামার মুখে এক টুকরো হাসি ফুটে উঠল। এতক্ষণ মার খেলি, এবার একটু মিষ্টি না খাইয়ে তোকে ছাড়ব কেন? যা তো পোকন, ভাড়ার থেকে সেরখানেক সন্দেশ নিয়ে আয়। ভাড়ারে না থাকে দোকান থেকে আন। এক সের সন্দেশ? যেন বাজ পড়ল, প্রায় চিৎকার করে উঠল পোকন। আপনি কি বলছেন বাবা, চোরকে এক সের সন্দেশ খাওয়াবেন? মামার মুখের হাসি মিলিয়ে গিয়েছিল। শক্ত গলায় বললেন, হ্যাঁ, যা বলছি তাই করো। আর এক ঘুঁটি জল আনো কেউ, লোকটা মুখটুকগুলো ধুয়ে ফেলুক। গোঁজ হয়ে বেরিয়ে গেল পোকন। আমার পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় বিড়বিড়। শুধু পোকন নয়, সবাই কোলাহল করে উঠল একসঙ্গে। ছেড়ে দিচ্ছেন? মামা বললেন, হ্যাঁ, ছেড়েই দিচ্ছি। এই ওঠ, বেরো। লোকটা উঠল, মাতালের মতো টলতে টলতে বেরিয়ে গেল দরজা দিয়ে। আর ক্ষুধার্ত বাঘের মতো চোখ দুটো জ্বলতে লাগলো পোকনের, ক্রোধে, বিরক্তিতে। এটা কি করলেন বাবা, চোরটাকে এভাবে? মামা স্থির দৃষ্টিতে পোকনের দিকে তাকালেন। কবুল করেছে, হাপটা বাজারে যার কাছে বেঁচেছিল সে আমার চেনা শেখরা, তারই গড়ানো। সেই আমাকে ডিসপেন্সারিতে এটা দিয়ে গেছে। আর ওকে থানায় দিয়ে কি হবে পোকন? মামা কোটের পকেট থেকে হাত বের করে মুঠো খুলে ধরলেন। সোনার হাটটা ঝলমল করে উঠল। মাথা নামিয়ে পোকন সবে গেল। হঠাৎ ভিড়ের মধ্যে আর তাকে চোখে পড়ল না। মামা আমাকে ডাকলেন ছাতে, রাত 11টার সময়। রেলিং ধরে চুপ করে দাঁড়িয়ে আছেন। বিষণ্ণ চাঁদের আলো চোখে মুখে চিকচিক করছে তার। এই মুহূর্তে আমি বুঝতে পারলুম মামা অনেক অনেক বুড়ো হয়ে গেছেন। গম্ভীর মৃদুস্বল মামা বললেন, পোকন একেবারে নষ্ট হয়ে গেছে। হাটটা সেই বিক্রি করে এসেছিল। চেনা শ্যাকরা আমাকে ডিসপেন্সারিতে ফেরত দিয়ে গেল। আমার মাথা ঘুবে গেল কয়েক সেকেন্ডের জন্যে। খোলা ছাদ হলে আমি সোজা একতলায় পড়ে যেতাম। সত্যি বলছেন মামা? নিজের ছেলের নামে মিথ্যে কথা বলবো সুকুমার? মামার চোখের জল চিকচিক করতে লাগলো। পোকন একেবারে অধঃপাতে গেছে, ফ্ল্যাশ খেলে মদও ধরেছে। কিন্তু তার চাইতেও বড় বিস্ময় চাবুকে চমকে উঠল মামি। লোকটা যে নিজের মুখে কবুল করল মামা। যে দুদিন খেতে পায় না তাকে এক থালা সন্দেশ খাইয়ে জল না দিলে চুরি তো চুরি, 3টে খুনও সে কবুল করত সুকুমার। কিন্তু সব জেনে শুনে বাড়ি ভর্তি আত্মীয়ের সামনে ঘরের কেলেঙ্কারি ফাঁস করব? এই তো ভালো হলো সব চাইতে। অনেক মার খেয়েছে, পেট ভরে সন্দেশ খাইয়ে বিদায় করে দিলুম। বলো, ভালো করিনি? মামা বোধহয় হাসতে চেষ্টা করলেন, কিন্তু আওয়াজটা আমার কানে কান্নার মতোই ঠেকল।